আজ 1 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 5টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টি, রাজধানীতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, দীর্ঘ যানজটে দুর্ভোগ। ব্লগার ওয়াশিকুর হত্যা মামলায় 5 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। রাজধানীতে 1,20,00,000 জাল টাকা ও জালিয়াতির সরঞ্জাম সহ 6 জন আটক, চাঁদাবাজির অভিযোগে আটক আরও 6 জন। উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌন মিছিল, বিশ্ববিদ্যালয়ের 4 ছাত্রকে সাময়িক বহিষ্কার। গ্যাস বিদ্যুতের বর্ধিত দাম কার্যকর, নির্ধারণের আগে পরিবহন ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের 5 সদস্যকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন আরিফুল ইসলাম, জিকরুল্লাহ, সাইফুল ইসলাম, জুনায়েদ হোসেন ও হাসিবুর রহমান ওরফে আবদুল্লাহ। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। ওই হত্যাকাণ্ডের সময় হাতে নাতে আটক হওয়া জিকরুল্লাহ ও আরিফুলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাকি 3 জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়িতে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের পরপরই জনতা ধাওয়া করে 2 জনকে ধরে ফেলে। পুলিশ জানিয়েছে ধর্মীয় মতাদর্শ নিয়ে লেখালেখির কারণে ওয়াশিকুর রহমান বাবুকে হত্যা করা হয়। রাজধানীর মিরপুরে 1,20,00,000 জাল টাকা সহ এবং জাল তৈরির সরঞ্জাম সহ মূল হোতা বাদশা কোম্পানি ও তার 5 ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এ সময় বাদশার কাছ থেকে জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কোরবানির ঈদে পশুর হাটকে সামনে রেখে জাল নোট চক্রের তৎপরতা বেড়েছে। তারই ধারাবাহিকতায় বাদশা কোম্পানি জাল নোট তৈরি করছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে মনিরুল ইসলাম। রাজধানীর পল্লবী থেকে পেশাদার খুনি ও চাঁদাবাজ শাহাদাত বাহিনীর 6 সদস্যকে আটক করেছে র্যাব। সোমবার মিরপুর পল্লবীর বিভিন্ন এলাকা থেকে এই 6 জনকে আটক করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, পল্লবীর এক ব্যবসায়ীর অস্ত্র দেখিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। 7 দিনের মধ্যে টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদে পল্লবীর ওষুধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম রাসেল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে খুনিরা। এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে বিশেষ করে গত জুন 10 তারিখে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, গুলি করে ওষুধ ব্যবসায়ীকে হত্যা করেছিল, এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি এখানে আমাদের কাছে যারা গ্রেপ্তারকৃত আছে তার মধ্যে শুটার সুমন, মন্টি এবং পাবেল সরাসরি জড়িত ছিল মর্মে আমাদেরকে জানায়। এবং এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত মনিরুল ইসলাম, অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছে এসেছি। প্রথমেই জানতে চাইবো যে ব্লগার হত্যা নিয়ে যে এক ধরনের বলা যায় যে সাধারণভাবে ট্রাস্টের অভাব পাওয়া যাচ্ছে যারা হত্যার দাবি করছেন তাদের মধ্যে, কারণ কোনো মামলারই কিন্তু এখনো পর্যন্ত আপনাদের দিক থেকে যে অগ্রগতি হয়েছে সেটাতে মানুষ পুরোপুরি আশ্বস্ত হতে পারেনি। আমার মনে হয় আজকের যে অগ্রগতি সেটি আপনাদের কাছে কতটুকু মনে হয় যে এতে মানুষ আশ্বস্ত হতে পারবে কিনা? ধন্যবাদ। দেখুন, আমরা কাজ করি, প্রত্যেকটা ঘটনাকে নিয়ে আমরা কাজ করি। ব্লগার হত্যাকাণ্ড ঢাকা মেট্রোপলিটন পুলিশে এই পর্যন্ত এলাকায় যে কয়টা ঘটেছে সেগুলো প্রথম হত্যা প্রচেষ্টা হয় 2013 সালের জানুয়ারি মাসে। সেই ঘটনায় আমরা 6 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি, যাদের ভিতরে 5 জন গ্রেপ্তার ছিল। তো তার পরবর্তীতে রাজীব হত্যাকাণ্ড হয় ফেব্রুয়ারি মাসে 2013 সালের। সেই ঘটনায় আমরা 7 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি, 6 জন গ্রেপ্তার ছিল এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেই মামলাটি বর্তমানে বিচারাধীন এবং বিচারেরও প্রায় শেষ পর্যায়ে আমাদের জানা মতে। এর পরবর্তী হত্যাকাণ্ড ঘটেছে ডক্টর অভিজিৎ রায় হত্যাকাণ্ড। সেই ঘটনায় 4 জন গ্রেপ্তার আছে, তার 3 জন এখন পর্যন্ত রিমান্ডে আছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আর ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডটি সংঘটিত
সংঘটিত হয়েছে চলতি বছর মার্চ মাসের 30 তারিখে। তো সেই ঘটনায় 5 জনের বিরুদ্ধে আজকে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আর নীলাদ্রি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত 4 জন গ্রেপ্তার আছে, তার ভিতরে একজনকে সাক্ষীরা প্রাথমিকভাবে শনাক্ত করেছে, সে ঘটনাস্থলে উপস্থিত ছিল। তো প্রত্যেকটি ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে কয়েকটি ঘটনা ঘটেছে আমি প্রত্যেকটির কথাই বললাম, এবং সেখানে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এবং আমরা আশাবাদী যে ওয়াশিকুর রহমান বাবু হত্যার চার্জশিট আজকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি, পাশাপাশি রাজীব হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচার শেষ পর্যায়ে। তো সেটিও আমরা, যেহেতু দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, আগামী 1-2 মাসের ভিতরে সেটারও একটা সফল পরিসমাপ্তি হবে বলে আমরা আশাবাদী। তো সেই ক্ষেত্রে এখানে আস্থা না রাখা বা দ্বিধাদ্বন্দ্বে ভোগার আসলে কোনো কারণ নাই। হ্যাঁ, যে হত্যাকাণ্ডগুলো বলতে পারেন যে এগুলো ঠেকানো কেন গেল না, আমরা হয়তো ঠেকাতে পারিনি, কিন্তু প্রত্যেকটি ঘটনাই যথাযথভাবে তদন্ত হচ্ছে এবং যথেষ্ট অগ্রগতি হয়েছে। মনিরুল ইসলাম, এই যে ঠেকাতে পারানোর যে প্রশ্নটি করছেন, সেখানে আমরা আরেকটু গভীরে যেতে চাই যে আসলে সত্যিকার অর্থে এই হত্যাকাণ্ডগুলি এমন যে সরাসরি দুজনের মাঝে বিরোধ, সেখান থেকে মানে ক্লুগুলি খুব স্পষ্ট না, এক ধরনের ধারণাগত ক্লু থেকে এই ধরনের হত্যাকাণ্ডগুলি হচ্ছে, বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে। সেইখানে শুধুমাত্র হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে একক প্রচেষ্টায় এখানে সাফল্য আসা সম্ভাবনা বিশেষজ্ঞরাও কম দেখছেন। মানুষকে কিভাবে সম্পৃক্ত করা যায় যেন যে কোনো ধরনের বিষয়, যখন যেহেতু এখানে কোটি কোটি মানুষ আসলে অনলাইনে যোগাযোগ করছে, কোথায় কি ধরনের ঘটনা ঘটছে, সেগুলি যাতে মানুষ আরও বেশি পুলিশের সঙ্গে সহযোগী ভূমিকায় আসতে পারে, সেইখানে একটি বিশ্বাসের জায়গা, পারস্পরিক তথ্য আদান প্রদানের জায়গা তৈরি করার মতো একটা ক্ষেত্র আমাদের আছে কিনা, বা ইতিমধ্যেই থেকে থাকলে সেটি নিয়ে আপনারা কাজ করছেন কিনা? আসলে সেই ধরনের কোনো সিস্টেম যেটা বা চ্যানেল সেটি ছিল না অতীতে। আমরা এখন চেষ্টা করছি যারা ব্লগে লেখালেখি করছেন তাদের সাথে সম্পৃক্ত হওয়ার, তাদের সাথে কথা বলে কার কি থ্রেট আছে না আছে সেটি আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করছি। কিন্তু এটির পাশাপাশি আপনি শুরুতে যে কথাটি বললেন এইবার, যে শুধুমাত্র পুলিশের পক্ষে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব কিনা, হ্যাঁ সেটি আসলে সম্ভব নয়। কারণ হলো কোনো হত্যাকাণ্ডই আসলে সেইভাবে যদি প্রকাশ্যে আগে ঘোষণা দেয়া না থাকে এবং পূর্বশত্রুতা না থেকে থাকে, সেটি প্রতিরোধ করা কঠিন। আর এই ধরনের ক্লুলেস মামলা তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে আসামি হয়তো ধরা পড়ছে, সময় লাগছে কোনোটির ক্ষেত্রে, বা কোনোটির তাৎক্ষণিকভাবে। কিন্তু এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা একটা সংঘবদ্ধ চক্র, যারা মানে টেরোরিস্ট সংগঠনের সদস্য, তারা তাদের এই কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে কতগুলো পদ্ধতি অবলম্বন করছে। তো সেই ক্ষেত্রে সকলের সম্পৃক্ত হওয়ার আসলে প্রয়োজন রয়েছে। এরা প্রথমত একটা ডগমা দ্বারা পরিচালিত হচ্ছে, এক ধরনের ভুল ব্যাখ্যা দিয়ে তারা নিজেদের মতো করে আসলে একটা মানে তারা আদালত বসিয়ে তারা কাউকে কাফের, কাউকে মুরতাদ ঘোষণা করে তাকে হত্যার চেষ্টা করছে বা হত্যা করছে। তো সেই ক্ষেত্রে এই লোকগুলোকে ফেরানোর জন্য প্রাথমিক দায়িত্বই আসলে এই যে তারা যে ডগমাটা, যে ন্যারেটিভসটা ব্যবহার করছে তারা এই হত্যাকাণ্ডে উদ্বুদ্ধ করার জন্য, সেটা একটা কাউন্টার ন্যারেটিভস, যেটা আসলে যেটি পুলিশের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেটি দিবেন যারা ইসলামী চিন্তাবিদ রয়েছেন, তারা দেবেন যে এই সূরা আল নিসার ব্যাখ্যা এটি নয়, এটি আক্ষরিক ব্যাখ্যা, এটার মূল অর্থ এইটা। কিংবা পবিত্র হাদিসের যে সমস্ত মানে যে উদ্ধৃতিগুলো তারা দিচ্ছে, সেগুলো সঠিক ব্যাখ্যা প্রদানের মাধ্যমে প্রথমত ডিরেডিক্যালাইজেশন প্রসেস যেটা, সেটি ঠেকানো যায়, এবং যাদেরকে উদ্বুদ্ধ করছে কম বয়সের ছেলে পেলে, এদেরকেও এখানে ঠেকানো যায়। আর পাশাপাশি আমরা ব্লগারদের, আপনারা জানেন যে অনলাইনের জগৎ, ইন্টারনেটের জগৎ একটা বিশাল জগৎ, সেখানে কে কি লিখছেন আর কাকে কি হুমকি দিচ্ছে, এটি আসলে যথাযথভাবে আমরা মনিটর করার পরও অনেক কিছুই আমাদের চোখের আড়ালে বা মনিটরিং এর বাইরে রয়ে যায়। তো সেটিও যদি কারো জানা থাকে সেটি আমাদেরকে জানালে
আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের যে প্রচেষ্টা সেটি গ্রহণ করেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে যারা যারা থ্রেট পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন, তাদের সেই থ্রেটসগুলো পর্যালোচনা করে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। তো সেই ক্ষেত্রে আসলে সকলের মানে পুলিশকে সহযোগিতা করতে হবে, মানে এগিয়ে আসতে হবে খোলা মনে, এবং আমরাও আমরা আবারও মানে আপনাদের মাধ্যমে আমরা আহ্বান করছি, কারো কাছে যদি কোনো এই ধরনের কোনো তথ্য থেকে থাকে সেটি আমাদেরকে জানানোর, বা আমাদের সাথে প্রকাশ্যে হোক গোপনে যোগাযোগ হোক, অথবা নাম প্রকাশে মানে অনিচ্ছুক ভাবেও যদি কেউ আমাদেরকে কোনো তথ্য দেয় সেটি আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি এই ধরনের যে মিনেজ যেটা তৈরি হয়েছে, অল্প বয়সের ইয়াং ছেলেরা যারা মাদ্রাসা কিংবা কলেজ কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এদের এই মগজ ধুলাই করে যাতে এই কুপথে পরিচালিত করে তাদের দিয়ে এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে না পারে, সেই জন্য আমরা মনে করি পরিবার থেকে শুরু হওয়া উচিত। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা রয়েছে, তার সর্বোপরি ইসলামিক থিঙ্কার যারা রয়েছেন তাদেরও ভূমিকা রয়েছে এদের কাউন্টার ন্যারেটিভস দেওয়ার, অর্থাৎ পবিত্র কোরআন শরীফের যে সমস্ত সূরা কিংবা পবিত্র হাদিসের যে সমস্ত যে হাদিসগুলো উদ্ধৃত করে তারা এই মানুষকে বিভ্রান্ত করছে, সেগুলো সঠিক ব্যাখ্যা প্রদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা। মনিরুল ইসলাম, এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তারা যে তথ্য প্রচার করছেন, যেটি বলছেন যে তথ্যগুলির সত্যতা এবং আরও ব্যাখ্যা, সেই ক্ষেত্রে আপনার প্রত্যাশা যে সমাজের কোন শ্রেণী বা কোন বিভাগগুলি, কোন প্রতিষ্ঠানগুলি এগিয়ে আসলে পরে আপনাদের পক্ষে কাউন্টার ন্যারেটিভসটা তৈরি করা এবং সেটি প্রচার করা, যে কাউন্টার ন্যারেটিভসটা আমিও আপনার সঙ্গে একমত যে অনেক ক্ষেত্রেই হয়তো আমাদের নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। আমরা জানতে চাই যে কোন কোন প্রতিষ্ঠানের প্রতি আপনার এক ধরনের বলা যায় যে আমি খুবই খুশি হব যদি এরকম একটা ধারণা পাওয়া যায় যে কাদের দিকে আপনারা তাকিয়ে আছেন যে এই প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে। এটি প্রথমেই আমি যেটা বললাম যে ন্যারেটিভসের বিরুদ্ধে কাউন্টার ন্যারেটিভস দেওয়ার যে বিষয়টি, সেটি এখন পবিত্র কোরআনের কোনো সূরার কোনো আয়াত উদ্ধৃত করে তারা অনলাইনে যে সমস্ত লেখালেখি করছে, সেখানে সেই জিহাদের ব্যাখ্যা তাদের মন গড়া ভাবে তারা দিচ্ছে, কিংবা এই যে কতল বা কিতাল করার যে মানে নির্দেশগুলো দিচ্ছে কতিপয় হাদিস এবং পবিত্র কোরআনের সূরাগুলো উদ্ধৃত করে, আয়াতগুলো উদ্ধৃত করে। তো সেই বিষয়ে ব্যাখ্যা হয়তো আমরাও জানি, আপনিও জানেন, সাংবাদিকরাও জানেন, কিন্তু এটি আমরা বললে যতটা গ্রহণযোগ্য হবে তার চাইতে বেশি গ্রহণযোগ্য হবে যদি এটা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোগ নেয়। তারা বাংলাদেশে আপনারা জানেন যে যত মসজিদ আছে, মসজিদের যে ইমামরা আসলে ইসলামিক ফাউন্ডেশনের আওতায়। তো সেই দিক থেকে মানে তারা যদি খুতবার সময় এই বিষয়টি সম্পর্কে সঠিক ব্যাখ্যা প্রদান করেন যে ইসলামের নামে বা এই জিহাদের নামে যেগুলো চলছে, এগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থাকলেও আসলে মানে নিজেও এই ধরনের ব্যাখ্যা বা এই ধরনের প্রত্যাশা করেন নাই। তার জীবনধারা থেকে আমরা কি জানতে পারি যে যখন তিনি তায়েফে গিয়েছেন তাকে রক্তাক্ত করেছে কাফেররা, কিন্তু তিনি কিন্তু তখন মানে একটা অভিশাপ পর্যন্ত দেন নাই, বরং তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে আল্লাহ যাতে তাদের হেদায়েত দান করে। আর এই যে যারা কথায় কথায় যে কিতাল বা কতল করছে, তারা যে ব্যাখ্যাটা, এই একই ব্যাখ্যা তারাই দিচ্ছে। তো এই বিষয়টা যেমন আমরা মনে করি যে মসজিদের ইমাম যারা রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যদি একেবারে নির্ধারণ করে দেয় যে এই বিষয়গুলো, এই পবিত্র কোরআনের এই সূরার এই আয়াতগুলো ব্যাখ্যা করে খুতবার সময় বা খুতবার আগে পরে এগুলো ব্যাখ্যা করলে, এগুলো দিয়ে আসলে আমাদের প্রাথমিক মানে প্রধান প্রত্যাশা তাদের কাছে। ধন্যবাদ। স্কুল জি বল। জি, শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া পরবর্তীতে পরিবারগুলোরও আসলে লক্ষ্য রাখতে হবে যে তাদের সন্তানেরা হঠাৎ একটা চঞ্চল ছেলে মানে বন্ধু বান্ধবের সাথে হই হুল্লা করছে, হঠাৎ করে সে নীরব হয়ে যাচ্ছে, দিনের পর দিন সে মানে তার রুমের ভিতর থেকে দরজা বন্ধ করে বসে সময় কাটাচ্ছে, বাইরে যাচ্ছে না, প্রচলিত মানে আগের বন্ধু বান্ধবদের সাথে মিশছে না। সেই ক্ষেত্রে আইদার সে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছে অথবা এই লাইনে অর্থাৎ অনলাইনে সে রেডিক্যালাইজড হয়ে গেছে। তো ফলে এই
পারিবারিক যে সচেতনতা বোধ সেটিও আসলে সেই প্রত্যাশাও আমাদের পরিবারগুলোর কাছে থাকছে। মনিরুল ইসলাম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি 40 সেকেন্ড পর।